আজকে আমরা টাকা পয়সা নিয়ে আমাদের মাথা কিভাবে কাজ করে মানে সেই অদ্ভুত মনস্তত্ত্বটা নিয়ে কথা বলবো। আমরা ভাবি টাকা মানেই গণিত, স্প্রেডশিট আর কঠিন সব হিসাব, কিন্তু আসলে সত্যিটা হলো এটা তার চেয়ে অনেক বেশি আবেগের, অনেক বেশি আচরণের খেলা। একদম। আর এই ব্যাপারটা বোঝার জন্য দুটো অসাধারণ গল্প আছে, মানে একেবারে দুই মেরুর দুজন মানুষ। আচ্ছা। প্রথমজন হলেন রোনাল্ড রিড, আমেরিকার এক সাধারণ দারোয়ান আর গ্যাস স্টেশনের কর্মচারী। ও আচ্ছা। খুব সাদামাটা জীবন, কেউ তাকে চিনতও না। কিন্তু ৯২ বছর বয়সে যখন তিনি মারা গেলেন, তখন জানা গেল তিনি প্রায় $৮০ লক্ষ একটা সম্পদ রেখে গেছেন। বলেন কি? হ্যাঁ, যা তিনি স্থানীয় হাসপাতাল আর লাইব্রেরিকে দান করে দেন। $৮০ লক্ষ? একজন দারোয়ান? এটা তো অবিশ্বাস্য। আর দ্বিতীয়জনকে? দ্বিতীয়জন হলেন রিচার্ড ফ্যাসগন, রোনাল্ড রিডের একেবারে বিপরীত। আচ্ছা। হার্ভার্ড থেকে এনবিএ, মেরিল লিঞ্চের মতো বড় কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, দারুণ সফল ক্যারিয়ার। কিন্তু ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের সময় সব শেষ। হ্যাঁ, তিনি দেউলিয়া হয়ে যান এবং সব কিছু হারান। তাহলে এখানে একটা ধাঁধার মতো ব্যাপার দাঁড়াচ্ছে। একজন হলেন প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন সাধারণ কর্মী, আর একজন সেরা শিক্ষা আর অভিজ্ঞতা নিয়ে ফিন্যান্সের এক্সিকিউটিভ। অথচ ফলাফলটা হলো একেবারে উল্টো। এর মানে কি? টাকা পয়সার খেলাটা তাহলে বুদ্ধির ওপর নির্ভর করে না? ঠিক এখানেই আজকের আলোচনার মূল বিষয়টা লুকিয়ে আছে। মর্গান হাউসের লেখা দ্য সাইকোলজি অফ মানি বইটাও কিন্তু এই ধারণার উপরই ভিত্তি করে লেখা। আচ্ছা। যে আর্থিক সাফল্য কোনো কঠিন বিজ্ঞান নয়, এটা মূলত একটা সফট স্কিল, যেখানে আপনি কিভাবে আচরণ করছেন সেটা আপনি কতটা বুদ্ধিমান তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইন্টারেস্টিং। রোনাল্ড রিড ধৈর্যশীল ছিলেন আর রিচার্ড ভাস্কন লোভী, আর এই দুই আচরণের পার্থক্যই তাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। তাহলে চলুন এই আচরণের প্যাটার্নগুলো নিয়েই একটু গভীরে যাওয়া যাক। প্রথম যে ধারণাটা আমার খুব আকর্ষণীয় লেগেছে সেটা হলো টাকার ব্যাপারে কেউই আসলে পাগল নয়। আমরা হয়তো অন্যের আর্থিক সিদ্ধান্ত দেখে ভাবি এটা কি ধরনের অদ্ভুত কাজ, কিন্তু লেখকের মতে প্রত্যেকেই তার নিজের অভিজ্ঞতার নিরিখে যৌক্তিক সিদ্ধান্তই নেয়। একদম। ভাবুন তো, যে মানুষটা ১৯৩০-এর মহামন্দা দেখেছে, তার কাছে শেয়ার বাজার মানেই তো টাকা হারানোর জায়গা। ঠিক। আবার যে মানুষটা ধরুন ১৯৯০-এর দশকে ডটকম বুম দেখেছে, তার কাছে শেয়ার বাজার হলো দ্রুত ধনী হওয়ার একটা উপায়। তাই তো। দুজনেরই কেউই পাগল নয়, তাদের পৃথিবী দেখার জানালাটাই ভিন্ন। আমাদের জীবনে যা যা ঘটেছে তা হয়তো পৃথিবীতে ঘটে যাওয়া মোট ঘটনার ০.০০ খুবই সামান্য একটা অংশ, কিন্তু আমাদের চিন্তাভাবনার ৮০% ওই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তৈরি হয়। তার মানে আমার বাবা যে সবসময় ফিক্সড ডিপোজিটের কথা বলেন, আর শেয়ার বাজারকে জুয়া খেলার সাথে তুলনা করেন, সেটা তার সময়ের জন্য হয়তো সেরা সিদ্ধান্তই ছিল, কারণ তিনি এমন একটা সময় বড় হয়েছেন যখন স্থিতিশীলতাই ছিল সবচেয়ে বড় কথা। ঠিক তাই। আর এই কারণে আমাদের লক্ষ্য হওয়া উচিত কঠোরভাবে যুক্তিবাদী বা রাশনাল না হয়ে বাস্তবসম্মত বা রিজনেবল হওয়া। এটা একটু ব্যাখ্যা করবেন? ধরুন, কাগজে কলমে একটা বিনিয়োগ কৌশল সবচেয়ে বেশি রিটার্ন দেবে, কিন্তু সেটা আপনাকে রাতের পর রাত জাগিয়ে রাখছে, মানসিক চাপে ফেলছে। ও আচ্ছা। তাহলে সেই কৌশল আপনার জন্য নয়। তার চেয়ে বরং এমন একটা কৌশল ভালো যা হয়তো রিটার্ন একটু কম দেবে, কিন্তু আপনাকে শান্তিতে ঘুমাতে দেবে। কারণ দীর্ঘ সময় ধরে খেলায় টিকে থাকাটাই আসল। একদম, মুহূর্তের জন্য সেরা হওয়া নয়। এই যে শান্তিতে ঘুমানোর কথা বললেন, এটা আমাকে সাফল্যের সংজ্ঞা নিয়ে ভাবাচ্ছে। সাফল্য বলতে আমরা তো প্রায় দামি গাড়ি বা বড় বাড়ি বুঝি, কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, তাই না? ওই ম্যান ইন দ্য কার প্যারাডক্স। হ্যাঁ, এটা একটা চমৎকার পর্যবেক্ষণ। যখন আমরা রাস্তায় একটা ফেরারি বা ল্যাম্বরগিনি দেখি, আমরা খুব কমই চালকের কথা ভাবি। ঠিক। আমরা ভাবি না, বাহ, লোকটা কি দারুণ, বরং আমাদের মাথায় আসে, আমার যদি এই গাড়িটা থাকতো তাহলে সবাই আমাকে কত সম্মান করত, ভালোবাসত। হ্যাঁ, ঠিক। আমরা অন্যের সম্পদকে নিজের আকাঙ্ক্ষার মাপকাঠি হিসেবে ব্যবহার করি। ঠিক। তার মানে আমরা দামি জিনিস কিনি অন্যের সম্মান পাওয়ার জন্য, কিন্তু অন্যরা সেই জিনিসটাই দেখে, আমাদের নয়। এটা তো এক অদ্ভুত ফাঁদ। এবং এই ফাঁদটায় আমাদের ধনী বা রিচ আর সম্পদশালী বা ওয়েলদি এর মধ্যে পার্থক্যটা চিনতে দেয় না। আচ্ছা, এই দুটো কি এক নয়? না, ধনী হওয়া মানে হল বর্তমান আয়, এটা চোখে দেখা যায়।
দামি গাড়ি, বড় বাড়ি এগুলো হলো ধনী হওয়ার প্রমাণ। কিন্তু সম্পদশালী হওয়া মানে হলো যা দেখা যায় না। সম্পদ হলো সেই টাকা যা খরচ করা হয়নি, সেই বিনিয়োগ যা নীরবে লোকচক্ষুর আড়ালে বাড়ছে। তাহলে সম্পদ মানে স্বাধীনতা। হ্যাঁ, স্বাধীনতা, নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ আর ভবিষ্যতের জন্য বিকল্প তৈরি করা। এই প্রসঙ্গে রজত গুপ্তা আর বার্নি ম্যাডফের গল্পটা আমার মাথায় আসছে। এদের তো সব ছিল। একদম। রজত গুপ্তা একসঙ্গে মেকিনজির সিইও ছিলেন, প্রায় $100 মিলিয়ন মালিক। বার্নি ম্যাডফও একজন অত্যন্ত সফল ব্যবসায়ী ছিলেন। এত কিছু থাকার পরেও কেন তারা এমন করলেন? কারণ তারা যথেষ্ট কি তা জানতেন না। তাদের কাছে যা ছিল এবং যা তাদের প্রয়োজন ছিল তা তারা এমন কিছুর জন্য ঝুঁকিতে ফেলেছিলেন যা তাদের কাছে ছিল না এবং তাদের প্রয়োজনও ছিল না। সমস্যাটা হলো সামাজিক তুলনা। ঠিক, আপনি হয়তো বছরে 50 লক্ষ টাকা আয় করে খুশি, কিন্তু যখন আপনি দেখবেন আপনার বন্ধু বছরে 5 কোটি টাকা আয় করছে, তখন নিজেকে গরিব মনে হতে শুরু করবে। এই খেলার তো কোনো শেষ নেই। একদমই না। জেতার একমাত্র উপায় হলো এই খেলায় অংশগ্রহণই না করা এবং নিজের জন্য যথেষ্ট এর একটি সংজ্ঞা তৈরি করা। এই যে যথেষ্ট না জানার লোভ, এটা কি আমাদের অন্য কোনো বড় শক্তিকে দেখতে বাধা দেয়? মানে এমন কিছু যা নীরবে কাজ করে? দারুণ পয়েন্ট। হ্যাঁ, এই লোভটা আমাদের একটা অবিশ্বাস্য শক্তিকে উপেক্ষা করতে বাধ্য করে, আর সেটা হলো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের জাদু। ওয়ারেন বাফেট? ঠিক, আমরা সবাই ওয়ারেন বাফেটের নাম জানি। তার বিপুল সম্পদের রহস্য কি? তিনি অবশ্যই একজন অসাধারণ বিনিয়োগকারী, কিন্তু তার আসল সুপার পাওয়ার হলো সময়। মানে শুধু ভালো স্টক বেছে নেওয়াই তার সাফল্যের একমাত্র কারণ নয়? একদমই না। তিনি 10 বছর বয়স থেকে বিনিয়োগ করছেন এবং এখন তার বয়স 90-এর বেশি। ওহ! তার প্রায় $85 বিলিয়ন সম্পদের 81 বিলিয়নেরও বেশি এসেছে তার 65তম জন্মদিনের পর। ভাবা যায়। ভাবুন একবার, চক্রবৃদ্ধি অনেকটা ওক গাছ লাগানোর মতো। প্রথম কয়েক বছর কিছুই বোঝা যায় না, তারপর হঠাৎ করেই এটা বিশাল আকার ধারণ করে। কিন্তু এর জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, যা ওই আরও চাই লোভের একেবারে বিপরীত। কিন্তু শুধু সময় দিলেই তো হবে না, ভাগ্যও তো লাগে, তাই না? বিল গেটসের গল্পটা যেমন, তিনি এমন এক স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলেন যেখানে সেই সময় একটা কম্পিউটার ছিল। এটা তো একটা বিরল ভাগ্য। অবশ্যই, ভাগ্য এবং ঝুঁকি দুটোই একই মুদ্রার এপিঠোপিঠ। আমরা সফল হলে সেটাকে নিজের দক্ষতা বলি, আর ব্যর্থ হলে দুর্ভাগ্যকে দোষ দিই। তাই তো। কিন্তু দুটোই বাস্তব। বিল গেটস ভাগ্যবান ছিলেন, কিন্তু তার সমান প্রতিভাবান বন্ধু কেন্ট ইভেন্স, যার সাথে তিনি মাইক্রোসফট শুরু করতে পারতেন, তিনি মারা যান। হ্যাঁ, তিনি হাই স্কুলে থাকতেই এক পর্বতারোহণের দুর্ঘটনায় মারা যান। সেটাও ছিল এক বিরল দুর্ভাগ্য। তাই সাফল্য বা ব্যর্থতা যতটা ভালো বা খারাপ মনে হয়, ততটা হয়তো নয়। এই যে ভাগ্য আর ঝুঁকির ব্যাপারটা, এটা কি বিনিয়োগের ক্ষেত্রেও সত্যি? মানে আমাদের বেশিরভাগ সিদ্ধান্তই কি ভুল হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, আর এখান থেকে আসে টেইলস ইউ উইন ধারণাটি। টেলস ইউ উইন। এর মানে হল আমাদের জীবনের বা বিনিয়োগের বেশিরভাগ ফলাফল কয়েকটি বড় ঘটনা থেকেই আসে। আপনি হয়তো অর্ধেক সময় ভুল সিদ্ধান্ত নিতে পারেন এবং তারপরেও বিপুল সাফল্য পেতে পারেন। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ডিজনির কথাই ধরুন। স্নো হোয়াইট মুক্তি পাওয়ার আগে ওয়াল্ট ডিজনি 400-র বেশি কার্টুন তৈরি করেছিলেন, যার বেশিরভাগই ফ্লপ। হ্যাঁ, বেশিরভাগই ফ্লপ হয়েছিল এবং তাকে প্রায় দেউলিয়া করে দিয়েছিল। কিন্তু একটি মাত্র 83 মিনিটের সিনেমা তার এবং কোম্পানির ভাগ্য চিরদিনের জন্য বদলে দেয়। বাহ! একইভাবে শেয়ার বাজারের বেশিরভাগ লাভও হাতে গোনা কয়েকটি কোম্পানি থেকে আসে। ভেঞ্চার ক্যাপিটালের জগতেও তাই হয়। একজন ভিসি হয়তো 50টা কোম্পানিতে বিনিয়োগ করে, তার মধ্যে 40টা হয়তো ব্যর্থ হবে, কিন্তু একটি বা দুটি বিনিয়োগই পুরো ফান্ডের সমস্ত লাভ এনে দেবে। তার মানে অনেক কিছু ভুল হওয়া বা ব্যর্থ হওয়াটা এই খেলারই একটা অংশ। এটাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। একদম। যখন আমরা এটা মেনে নিই, তখন আমরা ছোটখাটো ব্যর্থতায় ভেঙে পড়ি না। আমরা বুঝতে পারি যে আমাদের সব সিদ্ধান্ত সঠিক হওয়ার দরকার নেই। শুধু কয়েকটি বড় সিদ্ধান্ত ঠিক হলেই চলবে। ঠিক। তাহলে যদি সাফল্য এরকম হাতে গোনা কয়েকটা বড় ঘটনার উপরই নির্ভর করে আর বেশিরভাগ সময় আমরা ভুল করি, তাহলে তো আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত শুধু খেলায় টিকে থাকা। কিভাবে সম্ভব এটা? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।
দেখুন, সম্পদ অর্জন করা আর সম্পদ ধরে রাখা এই দুটো সম্পূর্ণ ভিন্ন দক্ষতা। কিভাবে? সম্পদ অর্জনের জন্য ঝুঁকি নিতে হয়, আশাবাদী হতে হয়, সাহসী হতে হয়, কিন্তু সম্পদ ধরে রাখার জন্য প্রয়োজন বিনয় এবং কিছুটা ভয় বা সংশয়। বাহ, দারুণ কথা। এটা বুঝতে হবে যে যা আপনি অর্জন করেছেন তা খুব সহজেই চলেও যেতে পারে। তার মানে আক্রমণ আর রক্ষণ দুটো আলাদা কৌশল। ঠিক ধরেছেন। সম্পদ ধরে রাখার কৌশল হল টিকে থাকার মানসিকতা। এর জন্য এমনভাবে পরিকল্পনা করতে হবে যেন পরিকল্পনা অনুযায়ী কিছু না চললেও বড় কোনো সমস্যা না হয়। অর্থাৎ ভুলের জন্য জায়গা বা মার্জিন অফ সেফটি রাখা। একদম। যেমন আপনি যদি ভাবেন আগামী 10 বছরে আপনার বিনিয়োগ 7% রিটার্ন দেবে, তাহলে পরিকল্পনা করার সময় 5% ধরে করুন। আচ্ছা, থাকা এই মার্জিন অফ সেফটি তৈরির সবচেয়ে সহজ আর শক্তিশালী উপায় কি? সঞ্চয় বা সেভিংস। নিঃসন্দেহে। আপনার আয় কত বা আপনার বিনিয়োগের রিটার্ন কত, তার চেয়েও আপনার সঞ্চয়ের হার বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ আয়ের উপর বা বাজারের রিটার্নের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই, কিন্তু আপনার খরচের উপর অর্থাৎ সঞ্চয়ের হারের ওপর আপনার নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি। ঠিক। সম্পদ হল আপনার আয় এবং আপনার অহংকারের মধ্যে যে ফাঁক, সেটাই। আপনি যত আপনার অহংকার আর জীবনযাত্রার ব্যয় কম রাখবেন, আপনার সঞ্চয় তত বাড়বে। আমরা ভাবি সঞ্চয় মানে কোনো কিছু কেনার জন্য, গাড়ি, বাড়ি, কিন্তু আসল উদ্দেশ্যটা তো অন্য কিছু, তাই না? একদম। আমরা সঞ্চয়কে একটা নির্দিষ্ট লক্ষ্যের সাথে জুড়ে দিই, কিন্তু সঞ্চয়ের সবচেয়ে বড় শক্তি হল এটা আমাদের অনির্দিষ্ট ভবিষ্যতের ধাক্কা সামলানোর ক্ষমতা দেয়। যেমন? যোগ আসলে সঞ্চয় আমাদের স্বাধীনতা দেয়, আর এটাই টাকার সবচেয়ে বড় ডিভিডেন্ড। স্বাধীনতা। হ্যাঁ, নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ। মনোবিজ্ঞানী অ্যাঙ্গাস ক্যাম্পবেলের একটি গবেষণায় দেখা গেছে জীবনের ওপর নিয়ন্ত্রণের অনুভূতি সুখের সবচেয়ে নির্ভরযোগ্য পূর্বাভাস। বেতন বা বাড়ির আকারের চেয়েও বেশি। হ্যাঁ, বেতন, বাড়ির আকার বা চাকরির সম্মানের চেয়েও বেশি। টাকা দিয়ে কেনা সবচেয়ে বড় জিনিস হল নিজের ইচ্ছে মতো জীবনযাপনের ক্ষমতা। বাহ। সকালে ঘুম থেকে উঠে এটা বলতে পারা যে আজ আমি যা খুশি তাই করতে পারি, এর চেয়ে বড় সম্পদ আর কিছু হতে পারে না। রোনাল্ড রিড হয়তো তার টাকা দিয়ে ফেরারি কেনেননি, কিন্তু তিনি যা কিনেছিলেন তা হল স্বাধীনতা। তাহলে আজকের আলোচনার পর আমার মাথায় 3টে জিনিস গেঁথে গেছে। 1. টাকার খেলাটা অঙ্কের চেয়ে অনেক বেশি মনস্তত্ত্বের। আমাদের আচরণই সবকিছু নির্ধারণ করে। 2. আসল সম্পদ সেটা নয় যা আমরা দেখাই, বরং সেটা যা আমরা জমাই এবং যা আমাদের স্বাধীনতা দেয়। ঠিক। আর 3. দীর্ঘমেয়াদে সফল হওয়ার মূল মন্ত্র হল জিনিয়াস হওয়া নয়, বরং যে কোনো পরিস্থিতিতে খেলায় টিকে থাকা। একদম ঠিক। আর শেষ করার আগে একটি চিন্তার খোরাক দেওয়া যাক। বলুন। ইতিহাস আমাদের শেখায় যে পৃথিবী সবসময় অপ্রত্যাশিত ঘটনা দিয়ে আমাদের চমকে দেয়। যুদ্ধ, মহামারী, নতুন প্রযুক্তি। তবুও আমরা ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎবাণী করার জন্য ইতিহাসের ডেটার উপরেই সবচেয়ে বেশি নির্ভর করি। তাই তো। হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক দক্ষতা ভবিষ্যৎ অনুমান করা নয়, বরং এটা মেনে নেওয়া যে আমরা ভবিষ্যৎ জানি না, আর সেই অনুযায়ী যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখা। যদি আমাদের লক্ষ্য সবসময় সঠিক হওয়া না হয়ে বরং এটা হয় যে ভুল হলেও যেন টিকে থাকতে পারি, তাহলে আমাদের আর্থিক জীবনে কী ধরনের পরিবর্তন আসতে পারে?